প্রতিদিন দিন শেষের গুরুত্বপূর্ণ সব খবর সংবাদ মাধ্যমগুলোর অনলাইন সংস্করণ থেকে জানিয়ে দেওয়ার এবং সেসব খবরের তুলনামূলক বিশ্লেষণের অনুষ্ঠান খবর নিয়ে তারিকুল হাসান এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই প্রথম আলোর শিরোনাম, পত্রিকাটি শিরোনাম করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, আমরা একেবারেই সন্তুষ্ট নই মির্জা ফখরুল। এই খবরে বলা হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বিএনপি একেবারেই সন্তুষ্ট নয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর একথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দলটির 7 সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট ডেডলাইন তাদের দেননি। তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। মির্জা ফখরুল বলেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কারভাবে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতি খারাপের দিকে যাবে। বৈঠকের পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দলের পক্ষ থেকে একটি চিঠি দেওয়ার শিরোনাম করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে বিএনপি। সেই খবরে বলা হয়েছে, দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দলের পক্ষ থেকে বেশ বড়সড় একটা চিঠি দিয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে বিদ্যমান পরিস্থিতিতে দ্রুত কিছু করণীয় কিছু বিষয়ে মতামত পরামর্শ শীর্ষক এই চিঠিতে বিএনপি 2024 সালের জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান ও শাসকদের পলায়নের কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠককে কেন্দ্র করে প্রথম আলোর আরো একটি গুরুত্বপূর্ণ শিরোনাম, যে শিরোনামটি দেশের অন্যান্য গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। প্রথম আলোর এই খবরে বলা হয়েছে, নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না। অধ্যাপক আসিফ নজরুল। খবরে বলা হয়েছে, নির্বাচন কোনোভাবে আগামী বছরের জুনের পরে যাবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, আমরা বিএনপিকে ক্যাটাগরিক্যালি বলেছি নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলনে আসিফ নজরুল এসব কথা বলেন বলে সংবাদে জানানো হয়। বিডি নিউজ 24 থেকে একটি শিরোনাম করছে, এখন আগামী রোজার আগেই নির্বাচন চান জামাত আমির। এই খবরে বলা হয়েছে, নির্বাচনের জন্য 2026 সালের জুন পর্যন্ত অপেক্ষা করতে রাজি নন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বর্ষা, প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনার মাথায় রেখে আগামী রোজার আগেই ত্রয়োদশ সংসদ নির্বাচন করার পক্ষে নিজের দলের অবস্থান তুলে ধরেন তিনি। বুধবার দুপুরে মার্কিন ডেপুটি হেড অব কমিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেন জামাতের আমির। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নির্বাচন নিয়ে দলের এই অবস্থান বৈঠককে তুলে ধরার কথা জানান। দলটির শীর্ষ নেতা বলেন, আমাদের ভিউ হচ্ছে এটা রমজানের আগেই শেষ হয়ে যায়। ওই জুন পর্যন্ত অপেক্ষা, কখন বর্ষা, ঝড় ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা না হওয়ার আশঙ্কা দেখা যাবে। আমরা চাচ্ছি এই আশঙ্কার আগে, রমজানের আগেই এটা হয়ে যায়, সেটাই আমাদের মতামত। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলে নির্বাচন প্রশ্নে দীর্ঘদিনের জোট সঙ্গী বিএনপির সঙ্গে জামাতের মতভিন্নতা দেখা যায় বলে এই খবরটিতে উল্লেখ করা হয়েছে। আরো বলা হয়েছে, বিএনপি প্রথম থেকেই যত দ্রুত সম্ভব নির্বাচন ও নির্বাচিত সরকারের মাধ্যমে সংস্কার কাজ এগিয়ে নেওয়ার পক্ষে কথা বলে আসছে। সেখানে জামাত গুরুত্ব দিয়ে আসছিল সংস্কার ও আওয়ামী লীগের বিচারের। ডেইলি স্টারের বাংলা বিভাগের একটি শিরোনাম, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এই অবস্থায় নির্বাচন সম্ভব নয়, নাহিদ ইসলাম। এই খবরে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,
প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে আজ বুধবার বিকেলে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। কূটনীতিকদের সঙ্গে বৈঠকে কি আলোচনা হলো এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সংস্কার বিষয়ে আমরা যেই প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি সেগুলোর কথা বলেছি। আমরা বলেছি আমাদের তিনটি দাবির কথা: সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচন। আমরা বলেছি যে এখানে ন্যূনতম সংস্কার নয়, রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য আমরা কাজ করছি। এই পরিবর্তনগুলো ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটা বিবেচনাধীন থাকবে বলে জানান তিনি। নাহিদ ইসলাম আরো বলেন, বর্তমান সময়ে যে মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন মনে হচ্ছে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের উপর হামলা চলছে, সেসব জায়গায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, এগুলোর কথা আমরা বলেছি। তিনি আরো বলেন, আমরা দেখেছি প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। মাঠ পর্যায়ে যেসব জায়গায় চাঁদাবাজি চলছে সেসব জায়গায় প্রশাসন আসলে নীরব ভূমিকা পালন করছে। আমরা বলেছি এ ধরনের প্রশাসন যদি থাকে তাহলে এর অধীনে নির্বাচন করাটা সম্ভব নয়। লেভেল প্লেইং ফিল্ডের জন্য নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ নিশ্চিত করতে হবে বলে যোগ করেন তিনি। এই চারটি সংবাদ নির্বাচন নিয়ে সরকার, বিএনপি, জামাত ও এনসিপির ভিন্ন ভিন্ন বক্তব্য স্পষ্ট হয়ে উঠেছে এই চারটি সংবাদে। এছাড়া এই চারটি সংবাদ কিন্তু দেশের গণমাধ্যমে, মানে প্রায় সব গণমাধ্যমে খুব গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। দৈনিক কালের কণ্ঠ একটি শিরোনাম করেছে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা নিয়ে। জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি। এই খবরটিও অন্যান্য গণমাধ্যমে গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। খবরে বলা হয়েছে ডিসেম্বরকে ধরে জুলাই মাসের মধ্যে লিখিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম খান। তিনি বলেন, আগামী আগস্ট সেপ্টেম্বর রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলাপ করব, তবে আমরা সেটিকে সংলাপ বলছি না, মত বিনিময় করব। এক্ষেত্রে নতুন দলগুলোর নিবন্ধন কার্যক্রম যদি সম্পূর্ণ না হয় তবে তারা সংলাপে অংশ নিতে পারবে না। আমরা চাই নতুন দল যারা নিবন্ধন পাবে তাদের নিয়েই সংলাপ আয়োজন করতে। খবরের শেষের দিকে বলা হয়েছে, এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এখন পর্যন্ত 3টি দলের নিবন্ধনের জন্য আবেদন করেছে, তবে তারা সময় বাড়ানোর জন্য বলেছে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে 20 এপ্রিল পর্যন্ত নিবন্ধন পেতে আগ্রহী দলগুলোর আবেদন নেওয়া হবে। সময় বাড়ানোর এখনো কোনো সিদ্ধান্ত নেই। খবরে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে, গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্র নেতাদের দল জাতীয় গণতান্ত্রিক পার্টি এনসিপি এখনো আবেদন করেনি। তারা সাক্ষাতের সময় চেয়েছে কিনা জানতে চাইলে আনোয়ারুল ইসলাম বলেন, না, তারা এখনো কোনো সময় চায়নি। দৈনিক বণিক বার্তার একটি শিরোনাম, বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধে পলিটেকনিকের শিক্ষার্থীরা, যানজট চরম ভোগান্তি। খবরে বলা হয়েছে 6 দফা দাবিতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ বুধবার দেশের বিভিন্ন জেলায় সড়ক ও মহাসড়ক অবরোধ করেছেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, যানজটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা ও চালকেরা। এছাড়া বিভিন্ন জেলার রেলপথ অবরোধ করায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আরো একটি শিরোনাম ছাত্রদের নিয়ে করেছে দৈনিক সমকাল পত্রিকা। শিরোনামে বলা হচ্ছে, পাল্টাপাল্টি আন্দোলনে উত্তাল কুয়েট, বাড়ছে সেশন জট। গতকালও ভিসির পদত্যাগ নিয়ে আন্দোলন করেছে কুয়েটের শিক্ষার্থীরা। এই খবরে বলা হয়েছে, উত্তাল হয়ে উঠেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যকে অপসারণের দাবির পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
কর্মকর্তা কর্মচারীরা উপাচার্যকে অপসারণ না করা হলে উপদেষ্টাদের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আর বিশৃঙ্খলার সঙ্গে জড়িতদের শাস্তি না হলে ক্লাসে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা। এদিকে প্রায় গত 2 মাস ধরে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় বাড়ছে সেশন জ্বর। বুধবার দুপুর 12টার দিকে কুয়েট ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে জড়ো হন 100-র মতো শিক্ষার্থী। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের সময় দেওয়ালে পোস্টার লাগানো হয়। এদিকে কিছু শিক্ষার্থী কর্তৃক উপাচার্যকে হয়রানি, তাকে অপসারণের অপচেষ্টার প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল, মানববন্ধন করেছে কুয়েটের অধিকাংশ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জেরে গত 18ই ফেব্রুয়ারি কুয়েটের ছাত্র দলের সঙ্গে শিক্ষার্থী ও এলাকাবাসীর সংঘর্ষে 1.5 শতাধিক আহত হন। এরপর সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী 25 ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে কুয়েটের আবাসিক হল, একাডেমিক কার্যক্রম বলে জানানো হয় খবরে। দৈনিক কালবেলার একটি গুরুত্বপূর্ণ সংবাদ পড়ে শোনাচ্ছি। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে খরচ বেড়েছে 2000 কোটি টাকা। খবরে বলা হয়েছে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে 2000 কোটি টাকার খরচ বেড়েছে। সে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এটি কমিয়ে আনতে নানা ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। বুধবার দুপুরে সচিবালয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, ভারত, পাকিস্তান বা চীন কোনো বিষয় নয়, সব দেশের সঙ্গেই সরকার বাণিজ্য বাড়াতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র যে একপেশে শুল্ক আরোপ করেছে সেটি অবশ্যই দুশ্চিন্তার বিষয়, তবে 3 মাসের জন্য এই শুল্ক আরোপ স্থগিত রেখেছে। এ সময় বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। একপেশে শুল্ক আরোপের বিষয়টি প্রধান উপদেষ্টা নিজে দেখছেন। আরো একটি বিশেষ সংবাদ, আনন্দ শোভাযাত্রা মোটিভ শিল্পীর বাড়ি পুড়িয়েছে দুর্বৃত্তরা। এই খবরটি আজ সারাদিন বিভিন্ন সংবাদ মাধ্যমে স্থান করে নিয়েছিল এবং এটি নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ, তর্ক বিতর্ক আসলে ছিল, সেটা দেখা গেছে। তো আমি এই খবরটি পড়ছি দৈনিক ঢাকা ট্রিবিউন বাংলা, ওনাদের যে ভাষণ আছে সেখান থেকে। খবরে বলা হয়েছে, মানিকগঞ্জে হুমকির অভিযোগে সন্ধ্যায় থানায় জিডি করেন ওই চিত্রশিল্পী, রাতে পুড়ে গেল বাড়িটি। খবরে আরো বলা হয়েছে, পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার জন্য মোটিভ তৈরি করা শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় চিত্রশিল্পী মানবেন্দ্র তার বাড়িতে ঘুমিয়েছিলেন বলে খবরে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 1টা নাগাদ সদর উপজেলার গড়পাড়া ঘোষের বাজার এলাকায় দুর্বৃত্তরা এই ঘটনাটি ঘটিয়েছে বলে দাবি করেছে মানবেন্দ্রের পরিবার। আগুনে তার একটি ঘর পুড়ে গেছে। পরিবার ও পুলিশের সূত্রের বরাতে খবরে আরো বলা হয়েছে, মঙ্গলবার রাত 3টার দিকে বাড়ির দক্ষিণ পাশে টিন শেডের একটি ঘরে আগুন জ্বলতে দেখেন পরিবারের এক সদস্য। এরপর বাড়ির লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। রাত 4টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনার পরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সেই কথাটি এই খবরে তুলে ধরা হয়েছে। তিনি এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে উল্লেখ করে লিখেছেন, শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা হয়েছে, তিনি পুলিশের আইজিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। তিনি আরো লিখেছেন, গত কয়েকদিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উস্কানি দিচ্ছিল। তাদের ভাষ্য, হাসিনা এফিজি বানানোর অপরাধে এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।